আমাদের আলিয়া মাদ্রাসা নেশাবে ছাত্রছাত্রী আসে না, গার্ডিয়ান দেয় না। এর অন্যতম কারণ হচ্ছে যে একজন ছাত্র এখান থেকে ফাজেল কামেল পাশ করে যায়, তার পিছনে নামাজ বৈধ হয় না, তার সূরা ফাতিহা শুদ্ধ না। কি আমি মিথ্যা বলেছি? সবার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে বলছি। আমি সব কথাই বলছি, আবার কেউ নিজের উপরে নেবেন না যে আমার মাদ্রাসা তো ভালো তারপরে বলতেছে। এটা আমি ওভারঅল সিচুয়েশনটা বলতেছি যে ফাজেল কামেল পাশ করে যাচ্ছে, তার সূরা ফাতিহা শুদ্ধ না। তাহলে যে উদ্দেশ্যে সে মাদ্রাসায় দেবে সন্তানকে, যে আমার মরার পরে জানাজা পড়াবে, এরকম নিয়ত তো আছে অনেকের। তাহলে তার পিছনে জানাজাই মানুষ পড়তে পারবে না, সে নামাজ পড়াইতে পারবে না, তার পিছনে নামাজ পড়ে ফাসাদ হয়ে যাবে। তাহলে কেন আপনাকে মাদ্রাসায় দিবে? না দেয়া, এই জন্য নুরানিতে দেয়, কওমিতে দেয়। এটি একটা কারণ। মিড ডে মিল এবং উপবৃত্তি না থাকা সত্ত্বেও কওমি মাদ্রাসা এবং নুরানি মাদ্রাসায় ছাত্রছাত্রীর অভাব নাই। আমি বললাম যে নুরানি মাদ্রাসা কি ফ্রি পড়ায়? কজন না, বেতন দিয়ে পড়তে হয়। আমার জানা মতে 200, 300, 500 পর্যন্ত বেতন আছে, আছে না? আছে। তাহলে ওখানে মিড ডে মিল নাই, উপবৃত্তি নাই, বেতন দিয়ে পড়তে হয়, তারপরেও সেখানে ছাত্রছাত্রী যায়। আর আপনি মাদ্রাসায় বেতন ছাড়া পড়ান, আসে না কেন? সেইটি আমাকে আত্মসমালোচনা করতে হবে। আসে না এই জন্য দুর্বলতা, নিজের যা সমস্যা আছে সেটি তো স্বীকার করতে সমস্যা নাই আছে। আমরা যদি স্বীকারই না করি আমাদের সমস্যা, তাহলে সমাধান করবেন কিভাবে? আপনার মাদ্রাসায় ইবতিদায়ী দিলে ইবতিদায়ীর ছাত্রছাত্রীরা আলিয়া মাদ্রাসায় সবচাইতে বঞ্চিত, সবচাইতে অবহেলিত। কারণ আপনার মাদ্রাসায় কামেল পর্যন্ত আছে, আপনি ফাজেল কামেল পরিসংখ্যান নিয়ে ব্যস্ত আছেন। গতবার কয়টা পাস করেছি, এবার কয়টা বেশি পাস করানো যায়। ইবতিদায়ীর তো কোনো সার্টিফিকেট নাই, এ ব্যাপারে আপনার কোনো হেডেক নাই। এটা অনেকের কথা বলছি। বললে পরে বলে যে স্যার ইবতিদায়ী তো কারি পোস্ট ফাঁকা, কারি শিক্ষক পাচ্ছি না, এই পাচ্ছি না, ওই পাচ্ছি না। বলি যে কারি পোস্ট ফাঁকা বুঝলাম, তো নুরানি মাদ্রাসা কি কারি নিয়োগ এনটিআরসি দেয়? মাদ্রাসা অধিদপ্তর দেয় না। তাহলে আপনার ঘাটতি আছে, আপনার ইবতিদায়ী কারি পোস্ট ফাঁকা আছে, আপনি নুরানি মাদ্রাসার মতো 2জন নুরানি ট্রেনিং প্রাপ্ত 2জন শিক্ষক নিয়োগ দেন, একজন হাফেজ নিয়োগ দেন। তাহলে তো নুরানি মাদ্রাসা পড়ে যা পাবে আপনার এখানে যদি তা পায়, অবশ্যই আপনার এখানে স্টুডেন্ট আসবে। ওখানে 500 টাকা বেতনের চাইতে যদি ওই জিনিস আপনার এখানে পায়, তাহলে ফ্রি নিবে না কেন? অবশ্যই আসবে। ছাত্রছাত্রী কিভাবে বাড়বে সেটা বুঝাতে পারলাম। আমরা ছাত্রছাত্রী বাড়াতে চাই, এজন্য হরকত করতে হবে, একটু ইনিশিয়েটিভ নিতে হবে, চিন্তা করতে হবে যে কি কাজ করলে আমার ছাত্র বাড়বে। ছাত্র বাড়লো, বাড়ার পরে অভিভাবকরা তাদের যে সন্তানকে আপনি আমার কাছে পাঠালো আমানত হিসাবে, আমরা তার ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছি। আমার মাদ্রাসার প্রতিটি সন্তান, ছাত্রছাত্রী নিজের সন্তান মনে করে তাদের মানুষ করতে হবে, নাকি? না হলে আমানতদারিতে হবে? হবে না। আমরা কি করছি? আমার নিজের উপরে কনফিডেন্স নাই যে আমার মাদ্রাসায় পড়লে আমার ছেলে ভালো আলেম হতে পারবে, আমার ভালো আলেম বানানো খুবই তামান্না। আমার সন্তানকে আমি ওই ব্র্যান্ডিং মাদ্রাসা যে কটা আছে, ওই তামিল মিল্লাত পাঠায় দেই, অথবা দারুন নাজাতে পাঠায় দেই, অথবা অমুক জায়গায় পাঠায় দিই তানজিমুল উম্মায়। আর আমি আমার এলাকার খেটে খাওয়া মানুষের সন্তানদের নিয়ে খেলা করি। পরিসংখ্যান নিলে পাওয়া যাবে না? আমাদের মধ্যে পাওয়া যাবে। আমাদের মাদ্রাসা প্রধান সহ শিক্ষকেরা যারা খুব নিজেদের সন্তানদেরকে আলেম বানাতে চান, তারা কি কুমিল্লা থেকে ঢাকায় পাঠায় দেন না ছেলেদেরকে? কেন? আপনার ছেলের উসিলায় যদি আপনি মনোযোগ দিয়ে পড়ান, আপনি মাদ্রাসার প্রধান, তাহলে এই উসিলাতে সবাই একটু ভালো পাঠদান পাইত। চাচা আপন জান বাসা, এই কথা বলে আপনি আপনার সন্তানকে ভালো জায়গায় পাঠিয়ে দিলেন, তামিল মিল্লাত, দারুন নাজাত, তানজিমুল উম্মা, কিন্তু আপনি হাহাকার করতেছেন যে আমার মাদ্রাসায় ছাত্র নাই, কমে যাচ্ছে। আপনাকে দেখে তো মানুষ শিখবে। যখন দেখবে যে প্রিন্সিপাল ওনার নিজের ছেলে তামিল মিল্লাতে দারুন নাজাতে পাঠিয়ে দিছে, তার মানে তো ওইটাই ভালো, তামিল মিল্লাতেই ভালো, দারুন নাজাতেই ভালো, এই জন্য তো পাঠাইছে। ওনার মাদ্রাসাটা ভালো না, কি বাস্তবতা তো তাই। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
আপনারা মাদ্রাসা প্রধান, আপনাদের ঘাড়ে বিরাট দায়িত্ব। আমি বলি মাদ্রাসা প্রধান হচ্ছে ম্যানেজার, তিনি ম্যানেজ করবেন শিক্ষার্থীদের পাঠদান মানসম্মত হচ্ছে কিনা, তার জন্য তিনি নিজস্ব পরিকল্পনা রাখবেন। পরিকল্পনার প্রধান অংশ হচ্ছে আপনার মাদ্রাসার ক্লাস রুটিন ঠিক করবেন। ক্লাস রুটিন ঠিক করবেন। এখন আমরা অনেকে মনে করতে পারেন যে প্রিন্সিপাল চেয়ারম্যান কি বলে, ক্লাস রুটিন ঠিক করবেন মানে? এটারও দুঃখজনক আমার অভিজ্ঞতা আছে, বিচিত্র অভিজ্ঞতা বলছি না। আমি বিভিন্ন মাদ্রাসায় যাই, যে সেটা বলি যে 3টা জিনিস আমার সামনে আনেন। একটা হচ্ছে ক্লাস রুটিন, শিক্ষকদের হাজিরা খাতা, ছাত্রছাত্রীদের হাজিরা খাতা। কি ধরনের বিচিত্র অভিজ্ঞতা বলবো, আপনারা তো আবার খারাপ জিনিস শুনে ওইদিকে যাবেন না। প্রিন্সিপালের রুমে বসে যখন বলি যে আপনার ক্লাস রুটিনটা আনেন, এই ক্লাস রুটিন আমার সামনে আনতে প্রিন্সিপালের আধা ঘন্টা লাগলো। উনি খুঁজে পাচ্ছেন না। অনেক খোঁজাখুঁজির পর একটা ক্লাস রুটিন নিয়ে আসলো, ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে পরিষ্কার করে, আমার চেয়ারম্যান হাতে দেওয়া লাগবে তো, মুছতে মুছতে নিয়ে আসলো। হাতে নিলাম, বাম পাশে বরাবর উপর থেকে নিচ পর্যন্ত টিচারদের নাম লেখা আছে। উপরে ছকে লেখা আছে প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা, বিরতি, পঞ্চম ঘন্টা, ষষ্ঠ ঘন্টা, সপ্তম ঘন্টা, অষ্টম ঘন্টা। মজার, কোথাও লেখা নাই যে এই রুটিনটি কবে থেকে কার্যকর, এবং নিচে প্রিন্সিপালের স্বাক্ষর নাই। তার চাইতে ভয়ঙ্কর বিষয় হলো প্রথম পিরিয়ড কয়টায় শুরু হবে সেই টাইম লেখা নাই, কখন শেষ হবে টাইম লেখা নাই, বিরতি কখন শুরু হবে শেষ হবে টাইম লেখা নাই। আমি বললাম যে আপনি তো কোনো টাইম লেখা নাই, ঘন্টা বাদক ঘন্টা দেয় কি দেখে? কয় যে ওর কাছে তালিকা দেওয়া আছে। যে টিচার ঘন্টা কিভাবে বোঝে যে আমার তৃতীয় ঘন্টায় ক্লাস এখন শুরু হবে, যাই কয় যে তার কাছে তালিকা দেওয়া আছে। খুব ভালো কথা। তখন জিজ্ঞেস করলাম যে আপনার প্রথম ঘন্টা শুরু হয় কখন? বলে যে 9টায়। প্রথম ঘন্টা কয় মিনিটে? 45 মিনিট। দ্বিতীয় ঘন্টা 40 মিনিট, তৃতীয় ঘন্টা 35 মিনিট, মানে এইভাবে কমতেছে আর কি। আমি বিরতি কতক্ষণ? 1 ঘন্টা। তো 1 ঘন্টা বিরতি তো কোনো অফিসে নাই আমাদের। আপনি 1 ঘন্টা কি করেন? জোহরের নামাজ পড়ি আর খাওয়া দাওয়া করি। তো খুব ভালো কথা। আমি কিন্তু লিখতেছি ওই রুটিনের মধ্যেই, 9টায় শুরু হলো, 9:45 প্রথম ঘন্টা শেষ হলো, 9:46 থেকে শুরু হলো, দ্বিতীয় ঘন্টা 40 মিনিটের কথা শেষ হলো। লিখতে লিখতে চতুর্থ ঘন্টা শেষ হওয়ার পরে দেখি যে 11:15 বাজে, 11:15। আমি বললাম যে এই সময় কি আপনি জোহরের নামাজ পড়েন? লাজবাব। তার মানে ক্লাসের অবস্থা কি বুঝতে পারছেন তো? শিক্ষকদের হাজিরা খাতা, পাতা উল্টাচ্ছি, দেখি যে সব এক কলমের লেখা। আমি বললাম যে সবাইকে এক কলম দিয়ে স্বাক্ষর করে? কয় স্যার এখন তো সব বল পয়েন্ট পেন এগুলো তো একরকমই হয়। তাই বললো যে বিভিন্ন কোম্পানির কালি তো বিভিন্ন রকম, কোনোটা ডিপ কোনোটা লাইট, একরকম তো হওয়ার কথা না। আর একই কোম্পানির কলম, নতুন কলমে চিকন লেখা হয়, কালি যখন শেষের দিকে আসে তখন মোটা হয়। উল্টাইতে উল্টাইতে শেষ পৃষ্ঠায় দেখলাম যে ওখানে একটা কলম পেয়ে গেলাম, ওটা মোটা সুতা দিয়ে বেঁধে রাখছে। আমি বললাম যে এই ছাগল বাইধে রাখছেন কেন? কয় যে স্যার কলম সবসময় থাকে না, যাতে স্বাক্ষর করতে সমস্যা না হয় সেই জন্য এটা বেঁধে রেখেছি। আমি বললাম যে এটি বেঁধে রাখার সিস্টেম আছে ব্যাংকে, কারণ ব্যাংকে ওই যে চেকে স্বাক্ষর করতে হয়। ব্যাংকে বিভিন্ন ধরনের কাস্টমার আসে যারা সকলেই লেখাপড়ার সাথে রেগুলার জড়িত না, তাদের কাছে কলম থাকে না, এটা তাদের জন্য দোষণীয় মনে করি না। কিন্তু একজন শিক্ষক, তার কাছে কলম থাকবে না, তাকে ওই বেঁধে রাখা কলম দিয়া স্বাক্ষর করতে হবে, এটি তো কোনো ক্রমে গ্রহণযোগ্য না। এরপরে দেখতেছি ওর ভিতরে ফাঁক ফোকর আছে, মানে জায়গায় জায়গায় স্বাক্ষর নাই, ফাঁকা। ফাঁকা কেন?
এখানে সিএলও লেখা নাই, অ্যাবসেন্টও লেখা নাই, স্বাক্ষরও নাই। এই তিনটার একটা তো থাকবে, হয় অ্যাবসেন্ট থাকবে, না হলে সিএল থাকবে, না হলে স্বাক্ষর থাকবে। কয় স্যার এটা তো ছুটিতে ছিল লেখা কই? ছাত্রছাত্রীদের হাজিরা খাতা দেখা শুরু করলাম। এটা কিন্তু একটা মাদ্রাসার অবস্থা না, আমি একাধিক মাদ্রাসার কথা বলছি, মোটামুটি মিলিয়ে বলতেছি আর কি। এক মাদ্রাসা তো জিজ্ঞেস করছি, আমি মাঝখানে বসে আছি, ডান পাশে প্রিন্সিপাল, বাম পাশে ভাইস প্রিন্সিপাল। জিজ্ঞেস করছি যে ক্লাস শুরু হয় কটায়? একজনে বলতেছে 9টায়, আর একজন বলতেছে 10টায়। সামনাসামনি প্রিন্সিপালের অফিসে একজনে বলে 9টায়, আরেকজন বলতেছে 10টা। তার মানে ক্লাস কিরকম হয় বুঝতেই পারতেছেন। ছাত্রছাত্রীর হাজিরা খাতা ওই একই অবস্থা, সব পি লেখা। আমি বললাম মাশাআল্লাহ, খুব তো ভালো, 100% উপস্থিতি। এরকম কেন? মানে ওই জায়গাতে গেছিলাম আমি পূর্ব ঘোষণা দিয়ে, জানে যে চেয়ারম্যান আসতেছে, তাদের পরিদর্শন আছে, আলেমে সায়েন্স খুলবে, মানে বুঝতেই পারতেছেন, বসে বসে এই কাম করছে আর কি। তাই আমি বললাম সবাই 100% উপস্থিত, মাশাআল্লাহ খুব ভালো, খুব ভালো। আপনাদের ক্লাসের টাইম লেখা নাই, কিন্তু উপস্থিত তো সব। রুটিনে ক্লাস টাইম লেখা নাই, কিন্তু হাজিরা খাতায় সব পি এবং একই কলমের লেখা। তো উল্টাইতে উল্টাইতে মাশাআল্লাহ এক জায়গায় পেয়ে গেলাম, ওই পাতা উল্টে ঠিক করতে আর একসাথে 2 পাতা উল্টে ফেলছে ভুলে, মাঝখানে আগের মতো রয়ে গেছে, সব ফোটা ফোটা। 40 জনের মধ্যে 4-5 জন উপস্থিত আর সব ফোটা। আমি বললাম যে এইটা হলো হাকিকি চিত্র, পেয়ে গেছি আমি, যা খুঁজতেছি আমি পেয়ে গেছি। আর বাকি যা করেছেন সব ইচ্ছা মতো করেছেন চেয়ারম্যানকে দেখানোর জন্য। এটি একটি ফাজিল মাদ্রাসা, আমি যার কথা বলতেছি, এমপিভুক্ত মাদ্রাসা।